রাত তখন প্রায় 2:30 বাজে। ডক্টর সুধাংশু নিজের ঘরে ঘুমোচ্ছিলেন। তখনই ওনার মোবাইল বেজে উঠল। উনি তাকিয়ে দেখলেন আননোন নম্বর থেকে কল আসছিল। প্রথমে তো উনি মোবাইল সাইলেন্ট করে দিলেন, কিন্তু যখন আবার মোবাইল বেজে উঠল তখন তিনি ভাবলেন হয়তো কোনো ইমার্জেন্সি কল। যখনই তিনি ফোনটা তুললেন, একটা বাচ্চা মেয়ে বলে উঠল, ডক্টর স্যার, তাড়াতাড়ি আসুন, মায়ের খুব শরীর খারাপ। বাবু, তুমি কে বলছো আর আমায় কোথায় আসতে হবে? আমি পালক বলছি, হাইওয়ের কাছেই আমাদের বাড়ি, ওয়েলকাম হোম নাম লেখা আছে। ঠিক আছে বাবু, আমি আসছি। হ্যাঁ, আর শোনো, যদি বাড়ি খুঁজে পেতে কোনো প্রবলেম হয় না তাহলে আমি তোমায় কল করব। এটা বলে ডক্টর সুধাংশু ফোন রেখে দিলেন আর নিজের প্রয়োজনীয় সমস্ত জিনিস একটি ব্রিফকেসে রাখলেন এবং গাড়ি করে বাইরে বেরিয়ে গেলেন। উনি খুব অবাক হয়ে গিয়েছিলেন যে একটা বাচ্চা মেয়ে তাকে কল করে ডেকেছে। ডক্টর যখন নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ করে আবহাওয়া পাল্টে গেল। প্রচণ্ড জোরে বজ্রপাতের সঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ডক্টর সুধাংশু আস্তে আস্তে নিজের গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ফাঁকা হাইওয়ে দুই ধারে দূর দূর পর্যন্ত কোনো মানুষ তো দূরের কথা, পশু পাখিরও দেখা পাওয়া যাচ্ছিল না। এরকম ফাঁকা হাইওয়েতে আবহাওয়া আরো নির্মম হয়ে উঠল। অন্ধকারে গাছপালা পর্যন্ত কারো উপস্থিতি জানান দিচ্ছিল। ডক্টর সুধাংশু কোনোদিন ভয় পান না, কিন্তু আজকে কেন জানি না তার মন ভূত প্রেতের ওপর বিশ্বাস করছিল। একে তো আবহাওয়ার এই অবস্থা, তার ওপর পরিবেশ, এসব দেখে তিনি ভাবলেন বাড়ি ফিরে চলে যায়। তারপর নিজের প্রফেশনের বাধ্যবাধকতাতেই হোক বা মনুষ্যত্বের কারণেই হোক, সুধাংশু সেই চিন্তা ছেড়ে দিলেন আর হাইওয়েতে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলেন। একটু আগে এগোতেই হঠাৎ করেই তার গাড়ি বন্ধ হয়ে গেল। তিনি গাড়িটাকে আবার চালু করার চেষ্টা করলেন, কিন্তু গাড়ি চালু হলো না। তখন তিনি নিজেকেই বলতে লাগলেন, আরে ডক্টর সুধাংশু, একেই বলে যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। একে তো খারাপ আবহাওয়া, এই ফাঁকা রাস্তা, আর তার মধ্যে গাড়ির খারাপ হয়ে যাওয়া। এখানে তো আশেপাশে কাউকে পাওয়াও যাবে না। এখন ফোন করেই কাউকে ডাকতে হবে। সুধাংশু মেকানিককে কল করার জন্য ফোন হাতে নিতেই মোবাইল চার্জ শেষ হওয়ার জন্য হঠাৎ করে বন্ধ হয়ে গেল। উনি গাড়িতে চার্জারের পিন খুঁজে মোবাইল চার্জে বসাতেই পিনে হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে গেল আর পুরো তার জ্বলে গেল। সুধাংশু গাড়ির মধ্যে বসে সাহায্যের জন্য আশেপাশে দেখতে লাগলেন। বৃষ্টি আরো জোরে পড়ছিল আর হঠাৎ হঠাৎ করে বজ্রপাত যে কারুর মনে ভয়ের সৃষ্টি করত। আর ঠিক তখনই রাস্তার পাশে একটা গাছ ভেঙে গাড়ির ওপর পড়ল। গাড়ির বনেট এবং কাঁচ পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছিল। সুধাংশু কোনো রকমে দরজা খুলে বাইরে বেরোলেন। ড্যাম ইট, মনে হচ্ছে আজকে পুরো রাতটাই খারাপ যাবে। এখান থেকে তো বাড়ি ফিরে যাওয়াটাও বোকামি হবে। আরো একটু গেলেই হয়তো এই পেশেন্টের ঘরে পৌঁছে যেতাম, কিছু সাহায্য পেতে পারতাম, কারণ এখানে তো কোনো সাহায্যও পাবো না। ভাবতে ভাবতে সুধাংশু বৃষ্টির মধ্যেই হাঁটতে আরম্ভ করে দিল। কিছু দূর এগোতেই সামনে একটা লোককে আসতে দেখা গেল। লোকটা যত কাছে এগিয়ে আসছিল সুধাংশু ভাবলেন হয়তো এর থেকে কোনো সাহায্য পাওয়া যাবে। সেই লোকটি রেইনকোট পরেছিল, সে কুঁজো হয়ে হাঁটছিল আর অন্ধকারে দেখার জন্য তার হাতে একটা টর্চ ছিল। সেই ফাঁকা রাস্তায় সেই লোকটিকে দেখে সুধাংশুর মনে আশার সঞ্চার হলো আর সে তাড়াতাড়ি দৌড়ে সেই লোকটার কাছে গেল। এক্সকিউজ মি, শুনুন একটু। সেই লোকটি সুধাংশুর কথা না শুনে নিজের রাস্তায় এগিয়ে যাচ্ছিল। সুধাংশু তার কাঁধে হাত দিয়ে তাকে থামালো আর বলল, শুনুন, আমি আপনার সঙ্গে কথা বলছি। সুধাংশুর আওয়াজ হয়তো সে এবার শুনতে পেয়েছিল। সে আস্তে আস্তে ঘুরে সুধাংশুর দিকে তাকালো। এক মুহূর্তের জন্য সুধাংশু তাকে দেখে ভয় পেয়ে গেলেন, কারণ সেই লোকটার চোখগুলো জল জল করছিল। তারপর সাহস করে সুধাংশু আস্তে আস্তে বললেন, শুনুন, এখানে আশেপাশে ওয়েলকাম হোম নামে কোনো ঘর আছে কি? আমাকে সেখানে যেতে হবে। সুধাংশুর এই কথা শুনে সেই লোকটি সোজা হয়ে গেল আর রেগে রেগে সুধাংশুর দিকে তাকালো। আরে, আপনি তো আমার কথা জবাব দিলেন না। ওয়েলকাম হোমে কে ডেকেছে তোমায়?
ওয়েলকাম হোমে একটা বাচ্চা মেয়ে, তাই না? সেই বুড়ো ভদ্রলোকের কথা শুনে সুধাংশু অবাক হয়ে তার দিকে তাকালেন। হ্যাঁ ঠিকই, একটা বাচ্চা মেয়েই ডেকেছে। চলে যাও এখান থেকে, কেউ অসুস্থ না সেখানে। যদি সেই ঘরে পৌঁছে যাও তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। চলে যাও, চলে যাও এখান থেকে। আরে এটা কি করে হতে পারে? আমার কাছে ফোন এসেছিল। আমার দায়িত্ব ছিল তোমাকে সতর্ক করা, বাকি তোমার ইচ্ছা। এই কথা বলে বৃদ্ধ ওখান থেকে বেরিয়ে গেল। 1 সেকেন্ড পরেই যখন সুধাংশু আবার তাকে খোঁজার চেষ্টা করলেন, তখন সেখানে কেউই ছিল না। সুধাংশু নিজেকেই বিশ্বাস করতে পারছিলেন না। তাহলে কি সে নিজের সঙ্গেই কথা বলছিলেন? উনি কিছুই বুঝতে পারছিলেন না। উনি ধীরে ধীরে আগে এগোতে লাগলেন। এবার বৃষ্টি আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়েছিল। ভয়ঙ্কর ঝড় আস্তে আস্তে হাওয়ায় পরিণত হয়ে গিয়েছিল। চারিদিকে শুধু নিস্তব্ধতা ছিল। এরকম নিস্তব্ধতা এর আগে কোনোদিন সুধাংশু অনুভব করেননি। আর ঠিক তখনই তিনি একটা শব্দ শুনতে পেলেন, যেন কেউ তার আশেপাশে আছে। উনি নিজের চারপাশে তাকালেন, কেউই ছিল না সেখানে। হঠাৎ করে সে সামনে তাকালেন আর দেখলেন আর একটা বাচ্চা মেয়ে তার দিকে তাকিয়ে হাসছিল। সে ধীরে ধীরে ডক্টর সুধাংশুর কাছে এলো। ডক্টর স্যার, হ্যাঁ? আপনার জন্যই অপেক্ষা করছিলাম। চলুন, মায়ের শরীর খুব খারাপ। সুধাংশু আস্তে আস্তে সেই বাচ্চার পেছন পেছন চলতে লাগলেন। হাইওয়ের পাশে জঙ্গলের মধ্যে একটা মাঠ ছিল, সেখানে একটা সুন্দর বাড়ি ছিল। জঙ্গলের মাঝখানে এত সুন্দর বাড়ি দেখে সুধাংশু অবাক হয়ে গেলেন। ঘরের দেয়ালে সাইনবোর্ডে বড় বড় করে ওয়েলকাম হোম লেখা ছিল। একটা বড় কাঠের দরজা বন্ধ ছিল। সুধাংশু দরজা ঠেলতেই দরজাটা খুলে গেল। সামনে এক বড় হল ছিল, যেটা অনেক সুন্দর সুন্দর জিনিসে সাজানো ছিল। সোফা সেট, চেয়ার, সবকিছু। বাড়ির মালিকের রুচির প্রশংসা করছিলেন সুধাংশু। সুধাংশু সেই হলের সৌন্দর্যে যেন হারিয়ে গেলেন। বাচ্চা মেয়েটা সুধাংশুর কাছাকাছি এলো আর তাকে তার মার কাছে যেতে বলল। সুধাংশু বাচ্চা মেয়েটির পেছন পেছন তার মার কাছে গেল। ঘরে এক অসাধারণ রূপবতী মহিলা শুয়েছিলেন। সুধাংশুকে দেখে তিনি খাট থেকে নেমে দাঁড়ালেন আর আস্তে আস্তে সুধাংশুর দিকে এগিয়ে এলেন। কে আপনি? আর এখানে কিভাবে এলেন? আগে আমি সুধাংশু। আপনার মেয়ে আপনার চিকিৎসার জন্য ডেকেছে। আমার মেয়ে ডেকেছে? আপনি জ্ঞানে আছেন তো? আমি এখানে একা থাকি। আরে একটু আগেই তো আমার কাছে আপনার মেয়ের ফোন এলো, আর হাইওয়ে থেকে তো ওই আমাকে এত দূর নিয়ে এলো। আমাকে আপনার চিকিৎসা করতে হবে। আপনি প্লিজ আমাকে তার অনুমতি দিন। হ্যাঁ, আমার শরীর খারাপ এই কথা ঠিক, কিন্তু আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমার মেয়ে আপনাকে কিভাবে ডাকবে? ও মারা গেছে 2 বছর হয়ে গেছে। দেখুন, ওই যে ওর ছবি। সেই ছবিটা সেই বাচ্চা মেয়েটারই ছিল, যে সুধাংশুকে হাইওয়ে থেকে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিল। সুধাংশু অবাক হয়ে কখনো সেই ছবির দিকে আর কখনো সেই মহিলার দিকে তাকাচ্ছিলেন। আর ঠিক তখনই সেই বাচ্চা মেয়েটাকে তিনি দেখতে পেলেন, যে তাকে দেখে হাসছিল। ধীরে ধীরে তার শরীর বদলে গেল। সেই সুন্দর বাচ্চা মেয়েটা একটা ভয়ানক রূপে বদলে গেল। চোখের জায়গায় কালো গর্ত, হাতে পায়ে মাটি লাগা ছিল, মাথা থেকে রক্ত ঝরছিল। তাকে দেখে সুধাংশু চিৎকার করে উঠল। তাকে চিৎকার করতে শুনে মহিলা অবাক হয়ে বলল, কি হয়েছে? কোনো অসুবিধা হচ্ছে আপনার? সুধাংশু তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে চাইছিলেন। উনি তাড়াতাড়ি নিজের ব্রিফকেস বার করলেন এবং সেই মহিলার চিকিৎসার জন্য স্টেথোস্কোপ লাগিয়ে হার্টবিট চেক করতে লাগলেন। কিন্তু তিনি কোনো হার্টবিট শুনতে পাচ্ছিলেন না, যেন কোনো জীবন্ত লাশের হার্টবিট চেক করছেন। সুধাংশু কখনো নিজের স্টেথোস্কোপ চেক করছিলেন, কখনো হার্টবিট শোনার চেষ্টা করছিলেন। এই হৃদয় তো কাজ করা কবে থেকেই বন্ধ করে দিয়েছে। আপনি একটু কাছে এলে হয়তো আবার কাজ করতে শুরু করবে। বলতে বলতে সেই মহিলা সুধাংশুর কাছে আসতে লাগলো। সুধাংশু সেখান থেকে পিছিয়ে গেলেন। এটা কি করছেন আপনি? নিজের সীমায় থাকুন। আমি প্রফেশনালি লোককে চিকিৎসা করি, এইভাবে না। বাইরে এত মনোরম পরিবেশ, ভিতরে এত বড় ঘরে। চলুন না আমরা দুজন সুযোগটাকে ভালোভাবে কাজে লাগাই। দেখুন, এই নিন আপনার ওষুধ, আর এগুলো সময় মতো খেয়ে নেবেন, আর দরকার হলে আবার কল করে ডেকে নেবেন। আর এখন আমাকে এখান থেকে যাওয়ার অনুমতি দিন। একদিকে মারা যাওয়া বাচ্চার আত্মা, অন্যদিকে মহিলার অদ্ভুত ব্যবহার। সুধাংশু সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে চাইছিলেন। আর ঠিক তখনই সেই সুন্দরী মহিলা
সুধাংশুর সামনে ভয়ঙ্কর ডাইনি রূপে বদলে গেল। তার মুখ এত ভয়ানক ছিল যে যে কেউ ভয় পেয়ে যাবে। আর সেই সুন্দর ঘর একটা পোড়ো বাড়িতে বদলে গিয়েছিল। একদিকে ডাইনি দাঁড়িয়েছিল আর অন্যদিকে ছোট্ট বাচ্চার আত্মা। সুধাংশু কিছুই বুঝতে পারছিলেন না যে এবার তিনি কি করবেন। অনেক দিন পরে একজন সৎ ভালো মানুষ সামনে এসেছে। যাও, তোমায় মুক্তি দিলাম। এসব কি? আমাকে ফোন করে এখানে ডাকলেন কেন? অনেক দিন আগের কথা। আমার স্বামী আর আমি শহর থেকে বহু দূরে নিরালায় শান্তিতে থাকার জন্য এখানে একটা বাড়ি বানাই। স্বামী কোনো একটা কাজে অন্য শহরে গেছিল। এক রাতে আমার শরীর হঠাৎ করেই খারাপ হয়ে যায়। পালক তখন ডক্টর ডেকে আনে, কিন্তু ডক্টর আমার চিকিৎসা না করে আমায় একা পেয়ে আমার সাথে জোর জবরদস্তি করতে থাকে। পালক আমায় বাঁচাতে এলে উনি পালককে সজোরে দেওয়ালের দিকে ধাক্কা মারেন। সেই জন্য ওর মাথায় জোরে আঘাত লাগে আর ও মারা যায়। ওর মৃত্যুর পরে ডক্টর ভয় পেয়ে যান, আর ওই ভয়ের কারণে উনি আমাকেও মেরে বাড়ির পিছনের বাগানে কবর দিয়ে দেন। যখন পালকের বাবা শহর থেকে বাড়ি ফেরে, আমাদের দুজনকে খুঁজে পায় না। ওই ডক্টর আমাদের দুজনের নামে ওর মনে বিষ ভরে দেয় যে আমি ওকে ছেড়ে কোথাও চলে গেছি। আমাদের মায়া কাটানোর জন্য পালকের বাবাও এই বাড়ি ছেড়ে চলে যায়। সেদিন থেকে আজ পর্যন্ত পালক আর আমি প্রত্যেক ডক্টরের থেকে প্রতিশোধ নিই। কিন্তু আপনি প্রমাণ করে দিলেন যে মানবিকতা এখনো বেঁচে আছে। চলে যান এখান থেকে। সুধাংশু ঘরে ফিরে আসার পরে কিছুদিন পর্যন্ত পালক আর তার মার ব্যাপারে ভাবছিলেন। তারপর খোঁজ করে তিনি পালকের বাবার খোঁজ পেলেন আর ওনাকে সব সত্যি কথা বললেন। ঘরের উঠোন থেকে ওনাদের লাশ বার করে যখন অন্তিম সংস্কার করা হলো, তখন পালক আর ওর মার আত্মা শান্তি পেল। আজও পর্যন্ত সুন্দর ওয়েলকাম হোম পালক আর তার মার স্মৃতি তাজা করে আছে। আপনিও কোনো বাজে উদ্দেশ্য নিয়ে ওয়েলকাম হোমে যাচ্ছেন না তো?